newscounter.s-এ আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে সকলে জেনে গেছেন, বিশেষ করে যারা কনসার্ন, যে সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে। 2016 সালে যে চাকরির পরীক্ষা হয়েছিল এসএসসি, তার ভিত্তিতে এই নিয়োগগুলো হয়েছিল এবং এই নিয়োগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় গত বছর এপ্রিল মাসে হাইকোর্ট প্রথম রায় দেয় যে এই 26,000 চাকরিকারীর চাকরি বাতিল হবে। একজন মাত্র ক্যান্ডিডেট সোমা দাস, যিনি ক্যান্সারের পেশেন্ট, মানবিক কারণে কেবলমাত্র হাইকোর্ট তার চাকরিটি বহাল রেখেছিলেন। এবং এরপরে স্বাভাবিকভাবে একটা বিতর্ক ওঠে যে সিবিআই বা এসএসসির হিসেব অনুযায়ী 7,000 চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন ঘুরপথে বা বাঁকা পথে, এবং এসএসসি দাবি করেছিল যে তাদের কাছে তালিকা আছে যে কারা বেআইনিভাবে পেয়েছে এবং কারা আইনি পথে পেয়েছে। অর্থাৎ তখনই একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে এসএসসিও মেনে নিচ্ছে যে কয়েক হাজার চাকরি প্রার্থী বা যারা চাকরি পেয়েছেন তারা উপঢৌকনের বিনিময়ে, টাকার বিনিময়ে এই চাকরি কিনেছিলেন। সেটা অনেক পুরনো বিতর্ক, সেটা ইস্যু না। ইস্যু এর পরে যেটা দাঁড়িয়েছিল যে তার সঙ্গে সঙ্গে ডিফ্যাক্টো এই অ্যাডমিশনটাও ছিল। এই 26,000-এর মধ্যে প্রত্যেকেই তার মানে ঘুষ দিয়ে বা চুরি করে চাকরিটা পায়নি। অর্থাৎ তারা মেধার বিনিময়ে, যোগ্যতার বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে চাকরিটা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে পেয়েছিল। কিন্তু এসএসসির অপদার্থতায়, সীমাহীন দুর্নীতির কারণে এবং যে অপরাধ তারা করেছেন সেই অপরাধে প্রমাণ লোপাট করার জন্য তারা যেহেতু ওএমআর সিটের মূল কপি এবং মূল হার্ড ডিস্ক ধ্বংস করে রেখেছিলেন, ফলে পরে যখন হাইকোর্ট খতিয়ে ব্যাপারটা দেখতে চাইল বা বলল, তখন সিবিআইও কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারল না যে এই 6,000 বা 7,000-এর বাইরে আর কেউ দুর্নীতি করে চাকরি পায়নি। অর্থাৎ এখানে অপরাধ দুটো, একটা হচ্ছে দুর্নীতি করে চাকরি বিক্রি করা, দ্বিতীয়ত হচ্ছে নিজেদের দুর্নীতি ঢাকবার জন্য প্রমাণ লোপাট করা। এই ব্যাপারে কোনো এখানে কনফিউশন নেই, বিশেষ করে আজকে সুপ্রিম কোর্ট যে ভয়ঙ্কর রায় দিয়েছে তারপর। সুপ্রিম কোর্ট তার রায় পরিষ্কার বলেছে যে এই গোটা 2016 সালের চাকরির প্রক্রিয়াটা হ্যাজ বিন ভিসিয়েটেড, দূষিত হয়েছিল। কিভাবে? তারা বলছেন প্রতারণা এবং ফ্রডের মধ্যে দিয়ে। ফ্রড পার্টিকুলার এই কথাটা তারা ব্যবহার করেছেন। আর তার পরিণতিতে কি হয়েছে? অর্থাৎ যারা জ্ঞানত কোনো অপরাধ করেনি, যারা চাকরি কেনেনি, ঘুষ দেয়নি, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, শিক্ষক বা শিক্ষাকর্মী যে পদেই হোক না কেন, তাদের চাকরিও নাকচ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে এদের মধ্যে যদি কারোর বয়স পেরিয়ে যায়, কারণ 3 মাসের মধ্যে নতুন করে এই পদে নিয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্ট, এখন কারোর যদি বয়স পেরিয়ে যায় তাদের ক্ষেত্রে বয়ঃক্রম শিথিল করবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দ্বিতীয় একটা সান্ত্বনা পুরস্কার আছে, অর্থাৎ এই যারা যোগ্য প্রার্থী তারা যদি অন্য কোনো সরকারি চাকরি ছেড়ে এই চাকরি করতে এসে থাকেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা অন্তত সেই চাকরিটা ফেরত পাবেন। কিন্তু সেটা আর কজনই বা? বাকি সিংহভাগ তারা কিন্তু এই চাল আর কাঁকড় আলাদা করা গেল না বলে একসঙ্গে ঢাকি শুদ্ধ বিসর্জনের পথে এগিয়ে গেল। এবং এখানে একটা জিনিস আমি জানি যে এরপর থেকেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্র বা স্বনিযুক্ত উকিলরা বলতে শুরু করবেন, এর জন্য যারা দোষী ছিল, যারা দায়ী ছিল তারা তো জেলে গেছে, দল তাদেরকে প্রশ্রয় দেয়নি, আড়াল করেনি। যদিও এখানে সিবিআই তদন্ত আটকানোর জন্য আমরা জানি, আমাদের মনে আছে, জনগণের করের টাকা খরচ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল যাতে সিবিআই তদন্তটা না হয়, কিন্তু তা সত্ত্বেও সিবিআই তদন্ত শেষ পর্যন্ত হয়েছে। আমার সেটাও বক্তব্য না। আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে যুক্তি যারা দেবেন তাদেরকে বিনয়ের সঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংবিধান অনুযায়ী এই অনৈতিক কাজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।
বিশেষ করে সুপ্রিম কোর্ট যখন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখানে ফ্রড হয়েছে সরকারি নিয়োগ প্রথায়, এবং সেখানে কেবলমাত্র তার একজন প্রাক্তন সহকর্মী পার্থ চ্যাটার্জি বা একজন দুজন বিধায়কের উপর দায় দায়িত্ব চাপিয়ে সংবিধান অনুযায়ী নিষ্কৃতি পাওয়া যায় না, তার মূল কারণটা হচ্ছে যে আমাদের সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার দায়িত্ব কিন্তু কালেকটিভ রেসপন্সিবিলিটি, এবং কালেকটিভ রেসপন্সিবিলিটি বা সমষ্টিগত দায়বদ্ধতা যদি থাকে তাহলে পারে এই টিমের যিনি নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরাট স্ক্যান্ডালের ক্ষেত্রে তার নিজের সাংবিধানিক দায় এবং নৈতিক দায় এড়িয়ে যেতে পারেন না। আমি জানি যে এরপরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রবক্তারা তারা বিভিন্ন নজির টানবেন, বলবেন যে অমুক জায়গায় তমুক কেলেঙ্কারি হয়েছিল, তমুক জায়গায় অমুক কেলেঙ্কারি হয়েছিল, তখন কি হয়েছিল। কিন্তু প্রশ্নটা একটাই, সেটা হচ্ছে কোথায় কি কেলেঙ্কারি হয়েছিল বা হয়নি তা দিয়ে এই রকম একটা নজিরবিহীন কেলেঙ্কারি, যেখানে এক ধাক্কায় 26,000 লোকের সরকারি চাকরি চলে গেল, সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গেল, আর কোথাও কড়ানাড়ার রাস্তা খোলা থাকলো না, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, বিশেষ করে যখন তার শিক্ষামন্ত্রী এই দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে জেলে আছেন, তার নিজের দায়িত্ব কিন্তু এড়িয়ে যেতে পারেন না। এটা আইনের কথা আমি বলছি, আমি তার বাইরে গিয়ে অন্য কোনো রাজনৈতিক মতামত বা বিশ্লেষণ এখানে রাখছি না, কিন্তু এটা মানুষের জেনে রাখা প্রয়োজন যে মন্ত্রিসভার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সুতরাং আজকে যখন সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়ে গেছে এবং তাদের অবজারভেশনে বিশদে তারা বলেছেন যে এই গোটা নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ, দুর্নীতিগ্রস্ত, প্রতারণা করা হয়েছে, ইট ইজ এ ফ্রড, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অবশ্যই দায়িত্ব বর্তাচ্ছে এই নির্দিষ্ট ইস্যুতে। আপনারা আপনাদের মতামত, সেটা যদি ভিন্ন মত হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দ্য নিউজ কাউন্টার .s এখন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে।